পৌর নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে বিএনপির নালিশ, হীনমন্যতার পরিচয় দিয়েছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। নির্বাচনের সময় যদি আমাদের নেতাকর্মীরা মাঠে থাকতে না পারে তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে সৃষ্টি হবে? এই বাংলাদেশ কোনো পরনির্ভরশীল দেশ নয় যে এই দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশির কাছে আমাদের ধর্ণা দিতে হবে। আমরা বিএনপির হীন মানসিকতাকে আমরা ধিক্কার জানাই। আচরণবিধি ভঙ্গ করলে ছাড় পাবেন না মন্ত্রী এমপিরাও। আমাদের আদেশ এবং এটা নির্দেশ সবাই প্রতি যে সাথে সাথে যেন অ্যাকশন নিয়ে নেয়, সে যেই হোক না, সে সংসদ সদস্য হোক অথবা সাধারণ মানুষ হোক অথবা প্রার্থী হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি ওয়াহিদা স্বপ্না। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থনীতির বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা। দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরামর্শক বিদেশিরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি সম্পৃক্ততায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফারিনা আরশাদকে প্রত্যাহার। নিখোঁজের 3 দিন পর মুন্সিগঞ্জ থেকে সময় টেলিভিশনের ঢাকা মেডিকেল প্রতিনিধি সজীবের লাশ উদ্ধার, শোকে স্তব্ধ স্বজনরা। আবারও পরিবর্তন হলো পাঠ্যপুস্তক উৎসবের সময়। দোসরা নয়, শুক্রবার হলেও এবছরও 1 জানুয়ারি উৎসব, জানালেন শিক্ষামন্ত্রী। এবং 2016 সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি মেয়রের। 30 ডিসেম্বরের মধ্যে গাবতলী যানজট মুক্ত করার নির্দেশ উত্তরের মেয়রের। আসন্ন পৌর নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। পৌর নির্বাচনে প্রচারণায় বাধা, প্রার্থীদের হয়রানি সহ বিভিন্ন বিষয়ে তারা কূটনীতিকদের কাছে অভিযোগ করেন। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। সকালে জাতিসংঘ প্রতিনিধি, ভারত, কানাডা, জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের কর্মকর্তারা একে একে গুলশান কার্যালয়ে আসেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের জানান, সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন তারা। পৌর নির্বাচন নিরপেক্ষ না হলে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে বলেও মন্তব্য করেন তিনি। আজকে পর্যন্ত 7 জন মেয়র ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে এবং প্রায় 150 কাউন্সিলর ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে এই কারণে যে পৌরসভায় এই একতরফা নির্বাচনগুলো ইতিমধ্যেই হয়ে গেছে নির্বাচনের আগেই, সেখানে কোনো বিরোধী দলকে নমিনেশন ফাইল পর্যন্ত করতে দেওয়া হয়নি। আপনি দেখেছেন যে নির্বাচন কমিশন পর্যন্ত কতদূর অসহায়। নির্বাচনের সময় যদি আমাদের নেতাকর্মীরা মাঠে থাকতে না পারে তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিভাবে সৃষ্টি হবে? দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি হীনমন্যতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিএনপি নেত্রীর সংশয় ক্ষমার অযোগ্য। বিদেশির কাছে যে আমাদের তুলে ধরতে হবে, আমাদের কথা বলতে হবে এই নির্বাচনে, এটা একটা অবাক করার বিষয়, এটা লজ্জাজনক বিষয়। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এই বাংলাদেশ কোনো পরনির্ভরশীল দেশ নয় যে এই দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশির কাছে আমাদের ধর্ণা দিতে হবে বা তাদের কাছে আমাদের যে হাত করতে হবে। আমরা বিএনপির হীন মানসিকতাকে আমরা ধিক্কার জানাই। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন, আর সেই সহযোগিতা চাওয়া মানে অসহায়ত্ব প্রকাশ নয়। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ সরকার প্রধানের সহায়তা চাওয়া নিয়ে তার আগের বক্তব্যের সমর্থনে বুধবার সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে তিনি সরকারের যত গুরুত্বপূর্ণ মন্ত্রী বা এমপি হন না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না নির্বাচন কমিশন। যিনি সরকার প্রধান আছেন তাকেও আমরা বলবো বিষয়টা দেখার জন্য, এবং আপনাদের মাধ্যমেই জানাচ্ছি যে যারা সরকারি দলে আছেন তারা যেন অনুগ্রহ করে আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে অপ্রস্তুত না করেন এবং নিজেরাও যেন অপ্রস্তুত না হয়ে পড়েন। রোববার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের এমন বক্তব্যের পর নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। সেই বক্তব্যের দুদিন পর বুধবার এই বিষয়ে সাংবাদিকদের কাছে আবারও মুখ খুললেন তিনি মনে করেন বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। কারণ নির্বাচন কমিশনের একার পক্ষে নির্বাচনটা করা সম্ভব না, সবাই সম্মিলিতভাবে করবে এবং কারোর কাছ থেকে সহায়তা চাওয়াটা নির্বাচন কমিশনের কোনো ভুলের কারণ না বা অসহায়তারও কারণ না। তিনি আরো জানান, পূর্ব অভিজ্ঞতা বলে নির্বাচন যত কাছাকাছি আসে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা তত বাড়তে থাকে, আর তাই রিটার্নিং কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে। আমাদের আদেশ এবং এটা নির্দেশ সবাই প্রতি যে সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়, সে যেই হোক না, সে সংসদ সদস্য হোক অথবা সাধারণ মানুষ হোক অথবা প্রার্থী হোক, এবং যে ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো প্রার্থীর পক্ষে কাজ করবে সে প্রার্থীর বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেয় সে কথা বলেছি। দরকার হলে আমাদের আইন হাতেও আছে, আমাদের কাছে এই ধরনের রিপোর্ট আসে যে প্রার্থীকে সহায়তা করছে এবং প্রার্থী সেটা গ্রহণ করছে, এমন যদি ঘটনা ঘটে আমরা প্রার্থীটাও বাতিল করে দেব। আগামী 30 ডিসেম্বর 200টির বেশি পৌরসভায় অনুষ্ঠিত হবে এই নির্বাচন। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অর্জিত বিশাল সমুদ্র এলাকায় মৎস্য, তেল ও প্রাকৃতিক গ্যাস রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেছেন, গত 4 দশকে বিভিন্ন সূচকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক বেশি এগিয়ে গেছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে। চট্টগ্রামে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজের সালাম গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। কড়া নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ নেপাল একাডেমি প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো এলাকা কর্ডন করে রাখে এসএসএফ এবং পিজিআর। প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবীন নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপ দেওয়ার ঘোষণা দেন। গণচীনে নির্মাণাধীন অত্যাধুনিক 2টি করভেট, 5 নৌজা প্রত্যয় ও 5 নৌজা স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রে তৈরি একটি ফ্রিগেট 5 নৌজা সমুদ্র অভিযান আগামী মাসে কমিশনের পর নৌবহরে যুক্ত হবে। সর্বশেষ 2টি সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে, যা আগামী বছরের মাঝামাঝি নৌবাহিনীতে সংযোজিত হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত করার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন তা আমরা সফল করতে যাচ্ছি। বাংলাদেশের প্রতিটি সেক্টরে এগিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী 2021 সালের আগেই বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালে উন্নত দেশে পরিণত করার কথা বলেন। গত 4 দশকে বিভিন্ন সূচকে আমরা প্রতিবেশী অনেক দেশ এমনকি ভারতকে কোনো কোনো ক্ষেত্রে ছাড়িয়ে গেছি। পাকিস্তান সকল সূচকে আমাদের থেকে অনেক পিছনে। আজ আমাদের মাথাপিছু আয় 1314 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। দারিদ্র্যের হার আমরা হ্রাস করে 22.4 ভাগে নামিয়ে এনেছি। এবার নৌবাহিনী 77 জন কর্মকর্তা কমিশন লাভ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কীর্তি এবং চৌকস নবীন নৌ কর্মকর্তাদের হাতে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেন। ভারত এবং মিয়ানমারের কাছ থেকে বিশাল সমুদ্র সীমা জয়ের পর নৌবাহিনীর গুরুত্ব এখন অপরিসীম। বিশাল এই সমুদ্র সীমার নিরাপত্তা সুনিশ্চিত করতে নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে আগামী বছরের মাঝামাঝিতে এই বহরে যুক্ত হচ্ছে 2টি অত্যাধুনিক সাবমেরিন। এছাড়া পটুয়াখালীর রাবনাবাদে স্থাপন করা হচ্ছে অত্যাধুনিক নৌঘাঁটি। রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষ করে প্রধানমন্ত্রী আসেন চিটাগং ড্রাইডকে। ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের পরিচালিত চিটাগং ড্রাইডক নৌবাহিনীর কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিমান বাহিনী, সেনাবাহিনীর সব ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যাপকভাবে। কমল দেব, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সন্ধ্যার সময়। সম্প্রতি দেশে সংগঠিত হত্যাকাণ্ডগুলো কন্ট্রাক্ট কিলিং হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হত্যাকাণ্ডগুলোতে বিদেশি মদদ রয়েছে বলেও জানান তিনি।
সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। জঙ্গিবাদের বিরুদ্ধে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চলতি বছরে 2 বিদেশি হত্যার ঘটনা সহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তার দাবি জানানো হয় দূতাবাসগুলো থেকে। অভিযোগ তোলা হয় বিভিন্ন ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ ও ইসলামের অপব্যাখ্যার বিরুদ্ধে আলেম ওলামা, ইমাম ও খতিবদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। এ সময় ধর্মীয় নেতারা বলেন, ইসলামের নামে বেনামে অনেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, কিন্তু ইসলাম কখনো তাদের সমর্থন করে না। ইসলামের গ্রামে যারা সন্ত্রাস চালাচ্ছে এরা শুধু নয়, ইসলামের দোষ, ইসলামের পক্ষে শক্তি তো নয়, এরা ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, মানবতার দুশ্মন। অনুষ্ঠানের বিশেষ অতিথি খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গি সংগঠন আইএস, আল কায়দার জন্মদাতারাই সন্ত্রাস দমনের নামে মুসলমানদের দমন করছে। বাংলাদেশটাকে যদি জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করতে পারে, তাহলে আজকে বাংলাদেশেও তারা প্রবেশ করতে পারবে, বাংলাদেশটাকে তারা আজকে ধ্বংস করার একটা পায়তারা করছে। যখন আমরা এগিয়ে যাচ্ছি, এখনো যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জঙ্গি গোষ্ঠীর এই মধুদিবাদের আমরা যদি মোকাবেলা না করতে পারি, সিরিয়ার মতো, ইরাকের মতো বাংলাদেশটাকে তারা গ্রাস করার একটা ষড়যন্ত্র তারা করছেন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেশের প্রতিটি চাঞ্চল্যকর হত্যার ঘটনায় পরামর্শক হিসেবে কাজ করছেন বিদেশিরাই। 3 জন করে এক একটা হত্যাকাণ্ড আসতো, টাকার বিনিময়ে আসতো, হত্যাকাণ্ড করে পালিয়ে যেত আর বলতো আইএস করেছে, জেএমবি করেছে। আরে বাবা, আইএস জেএমবি এগুলো কোথায় কোনোটা নাই, কিন্তু তারপরে এগুলো বলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে প্রতিটি ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের আরো সোচ্চার হতে হবে। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি ফারিনা আরশাদকে প্রত্যাহার করা হয়েছে। দুপুরেই তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে বিমানযোগে ঢাকা ছেড়ে গেছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল। সম্প্রতি গ্রেফতার হওয়া জেএমবি সদস্য ইদ্রিস শেখ আদালতে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিতে এসব তথ্য জানান। তবে হাই কমিশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ ঘটনা অস্বীকার করা হয়। এরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই নারী কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিখোঁজের 3 দিন পর সময় টেলিভিশনের ঢাকা মেডিকেল প্রতিনিধি আওরঙ্গজেব সজীবের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে মুন্সিগঞ্জের মুক্তারপুরে তার মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে সজীবের স্ত্রী ও স্বজনরা মুন্সিগঞ্জ ছুটে যান। পোশাক দেখে সজীবের লাশ শনাক্ত করেন তার স্বজনরা। এ সময় শোকে বারবার মূর্ছা যান তার স্ত্রী। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ময়না তদন্ত শেষে সজীবের লাশ ঢাকায় আনা হবে। এর আগে বেলা 2:30টার দিকে ধলেশ্বরী নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। এর আগে গত রোববার দুপুরে চাঁদপুরগামী একটি লঞ্চে সজীবের আইডি কার্ড ও মানিব্যাগ পাওয়া যায়। স্বজনরা জানান, রোববার ভোরে কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে বের হন সজীব। এরপর সকাল 9:30 থেকে নিখোঁজ ছিলেন সজীব। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর তেজগাঁওয়ের রেলওয়ে কলোনির পাশের বস্তিতে আগুন, পুড়ে গেছে প্রায় অর্ধশত বসতঘর। 3 দমকল কর্মী সহ দগ্ধ 10 জন। আবারও পরিবর্তন করা হলো পাঠ্যপুস্তক উৎসবের সময়। দোসরা নয়, শুক্রবার হলেও প্রতি বছরের মতো এবারও 1 জানুয়ারিতে সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলের সময় সংবাদকে মন্ত্রী জানান, রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে সকাল 9টায় উৎসব শুরু হবে। এইবারও আমরা আগামী জানুয়ারিতে বই দেব, সেই প্রস্তুতি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আমরা সব জায়গায় বই পাঠিয়ে দিয়েছি, সব স্কুলে বা মাদ্রাসায় বই পৌঁছে গেছে, অথবা কাছাকাছি নিয়ে রাখা হয়েছে, যার যা সুবিধা মতো করবে। তাই আমরা এবছর 1 জানুয়ারি প্রতিবারের মতো পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করব এবং করে সেই দিন সকল
শিশুদের হাতে আমরা বই তুলে দিব। এই আয়োজন আমরা সারা দেশে সম্পন্ন করে ফেলেছি। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আসার আগ্রহ সৃষ্টি হয়েছে টিউলিপ সিদ্দিকের। দুপুরে রাজধানীর উত্তরার স্কলাস্টিক স্কুলে এক আলোচনা সভায় একথা বলেন টিউলিপ। এ সময় তিনি বলেন, ব্রিটেনে বসেও বাংলাদেশের জন্য কাজ করা সম্ভব। আমি বড় হয়েছি যে বাসায়, ওখানে আমার সারা জীবন বড় হয়েছি নানার কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে, আর উনি কি কাজ করেছেন এই দেশটাকে স্বাধীন করার জন্য, এই গল্প শুনেই আমরা বড় হয়েছি। তাকে কখনো তো আমি দেখি নাই, কিন্তু তার অনেক গল্প শুনেছি। আর তারপরে দেখলাম যে আমার মা আর খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন। তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন। আমি চেয়েছি যে আমি দেখি নিজের থেকে পারি নাকি, এখানে থেকেও রাজনীতি করতে পারতাম। তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম, লন্ডনে বড় হয়েছি, দেখি লন্ডনে পারি নাকি। তাই চেষ্টা করলাম, নিজেকে সিলেকশনের জন্য দিলাম। জনসম্পৃক্ততা বাড়িয়ে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ার লক্ষ্যে 2016 সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। একই সঙ্গে 2016 সালে ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, গণশৌচাগার তৈরি, পাবলিক টয়লেট ব্যবস্থাপনা উন্নতকরণ ও সবুজায়নের রূপকল্প ঘোষণা করেন মেয়র। অলিগলি আর ঘনবসতিপূর্ণ রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। অবৈধভাবে ফুটপাত দখল, পাবলিক টয়লেটের অভাব, যেখানে সেখানে বিলবোর্ড, রাস্তায় খানাখন্দক আর বর্ষায় জলাবদ্ধতা এখানকার মানুষের নিত্যদিনের সমস্যা। তবে সম্প্রতি মাসব্যাপী নিরবিচ্ছিন্ন অভিযান চালিয়ে রাজধানীর গুলিস্তান এলাকাকে সম্পূর্ণরূপে হকার মুক্ত এবং অবৈধ রাজনৈতিক বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তবে দীর্ঘদিনের এসব সমস্যার সমাধান যে সহজ নয় তা স্বীকার করলেন মেয়র নিজেই। কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারিনি, এটা সত্য, কিন্তু এটাও সত্য আমাদের চেষ্টা কিংবা ইচ্ছার কোনো কমতি নেই। যদি খোলা মন নিয়ে কথা বলে কিছু গোপনের বিষয় থাকে তাহলে আসলে সমস্যার কিন্তু সমাধান হবে না। এখানে এক শ্রেণীর রাজনৈতিক কর্মী, বিভিন্ন দলের কিছু পুলিশের অসাধু কর্মকর্তা এই সমস্ত বিষয়ের সঙ্গে জড়িত আছে, এটা আমরা সবাই জানি। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নাগরিক জীবনের সমস্যা এবং সমাধানের পরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 2016 সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেন দক্ষিণ সিটি মেয়র। জানালেন, ঢাকা শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, গণশৌচাগার তৈরি, পাবলিক টয়লেট ব্যবস্থা উন্নতকরণ, সবুজায়ন নগরী করার পরিকল্পনার কথা। আর এরই অংশ হিসেবে আগামী বর্ষা মৌসুমের আগে 300টি রাস্তা সংস্কার সম্পন্ন করার কথা জানান তিনি। ঢাকা শহরের আমাদের দক্ষিণ এলাকায় 300টি সড়কের সংস্কার এবং মেরামত করতে বেশিরভাগ সড়কগুলো সিসি কাস্টিং ভাবে করা হবে এবং বিটুমিনেন্স দিয়ে 25% করা হবে। আশা করি আগামী 4-5 বছরে সেই সমস্ত সড়কগুলোতে হাত দিতে হবে না। এছাড়া নাগরিক সমস্যা সমাধানে শিগগিরই সংশ্লিষ্ট দপ্তর ও পরিষেবা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দেন তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগামী 30 ডিসেম্বরের মধ্যে গাবতলী এলাকাকে যানজট মুক্ত করতে রাস্তায় যানবাহন না রাখার জন্য বাস মালিক শ্রমিকদের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সকালে গাবতলী সড়ক, বাস ও ট্রাক টার্মিনাল এলাকা পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গাবতলী ও এর আশপাশ এলাকা যানজট মুক্ত করতে 29 ডিসেম্বর বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করা হবে। এ সময় গাবতলী বাস টার্মিনালের কনভেনর মফিজুল হক বেভু ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাস উদ্দিন মেয়রকে প্রতিশ্রুতি দেন, কল্যাণপুর থেকে আমিনবাজার পর্যন্ত রাস্তায় পার্কিং মুক্ত করতে তারা সর্বাত্মক সহায়তা করবেন। আমরা অন্যান্য জায়গাতেও সময় দিয়েছি, একটি জায়গায় হয়তো উনি এই জায়গা খুঁজে পাচ্ছেন না। আমার জন্য এই তারিখ হলো 30 তারিখ, পুলিশের জন্য 31 তারিখের একদিন পর। অন্যান্য এলাকায় মালিকবৃন্দ, তেজগাঁ এলাকায়, কাউরান বাজার এলাকায় নেতৃবৃন্দ যেইভাবে কথা বলেছেন, সলিউশন করেছেন, আপনারা কোথায় রাখবেন এই মুহূর্তে আমি বলতে পারি না, আমি তার সমাধানও দিতে পারবো না, কিন্তু আমার দায়িত্ব হলো ঢাকাবাসীর রাস্তা পরিষ্কার থাকতে হবে। আমরা আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই অবস্থা থেকে, যানজট থেকে নিরসন করে এই এলাকা মুক্ত করব। সন্ধ্যার সময় আরো থাকছে। অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবিতে দিল্লিতে আম আদমি পার্টির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, মোদীকে ক্ষমতা ছাড়া আহ্বান কেজরিওয়ালের।
রাজধানীর তেজগাঁওয়ে রেলওয়ে কলোনির পাশের একটি বস্তিতে আগুনে প্রায় অর্ধশত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বিকেল 4:15টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের 3 কর্মী সহ 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও রান্নার চুলা থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। খাট মনে করেন কম্বল মম্বল কেতা মতা কিচ্ছু নাই, বাড়ির ভিতরে ঢুকতে পারি না। দেখি আগুন হাউথাউত করতে আছে, ও আল্লাহ গো, আগুন সেটা উঠছে। আর আমিও বাড়ি তারি না, 4 জন মহিলা ছিলাম, বাড়ি তারি না পরে বেড়া রাম করে টাইম না এই ওয়ালের উপর দিয়ে বাইর করছে। পানির খুব সমস্যা এখানে, আসলে কোনো হাইড্রেন্টের ব্যবস্থা নেই বা কোনো রিজার্ভারের ব্যবস্থা নেই। আমাদের 14টা ইউনিট টোটাল এখানে কাজ করেছে, আমাদের জানা মতো হতাহত নাই, আমরা এরকম সংবাদ পাইনি। বস্তি ঘরের মতো ছোট ছোট ঘর সব, হয়তো রান্নাবান্নার চুলা থেকেই সম্ভাবনা বেশি। বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হকের সঙ্গে আলাদা বৈঠক শেষে তিনি একথা বলেন। আগামী বছর একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন বার্নিকাট। নিরাপত্তা ইস্যুতে আমরা একসাথে কাজ করছি, কিন্তু আইন শৃঙ্খলা হলো এমন একটা বিষয় যেটার ব্যাপারে কেউই কখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিন এবং ইংরেজি নববর্ষের সময় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তাকে স্বাগত জানাই। আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং তার মাত্র 6 দিন পর 31st নাইটে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সম্প্রতি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে জঙ্গি হামলার প্রেক্ষিতে কঠোর অবস্থানে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে সার্বক্ষণিক পুলিশ পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। যীশু খ্রিস্টের জন্মক্ষণটি সবচেয়ে পবিত্র হিসেবে গণ্য করে এই দিনটি বড়দিন হিসেবে পালন করে সারা বিশ্বের খ্রিস্টানরা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপনে খ্রিস্টান পরিবারগুলোতে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে বেশ আগে। তবে এরই মাঝে উৎকণ্ঠাও কাজ করছে তাদের ভেতর। গত 1.5 মাসে দেশের বিভিন্ন স্থানে গির্জা ও ধর্মীয় গুরুদের উপর হামলার ঘটনায় উৎসব নিয়ে শঙ্কিত এই সম্প্রদায়ের মানুষ। বড়দিন সামনে, আমাদের জায়গায় জায়গায় অনেক কিছু অনেক ঘটনা হচ্ছে, কিন্তু এটা তো আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান। মানসিকভাবে আমরা একটু ভয়েই আছি বেসিক্যালি, যে গির্জায় আসবো, কোন ঘটনা ঘটবে। গির্জায় যাব, মা বাবার সাথে, বন্ধু ফ্রেন্ডদের বাসায় বেড়াতে যাব, বা পারিবারিক সবার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য কাপড় চোপড় কিনেছি। তবে বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে পুলিশি ব্যবস্থা বাড়ানোর সাথে সাথে খ্রিস্টান পল্লীগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। 31st নাইট উপলক্ষেও থাকছে নানা ধরনের বিধিনিষেধ। গির্জাগুলোতে পুলিশ মোতায়েন করা হবে, খ্রিস্টান অধ্যুষিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। 31st উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা 6টা থেকে যানবাহন বন্ধ থাকবে। গুলশান বনানী এলাকায় রাত 8টা থেকে যানবাহন বন্ধ থাকবে। হানাহানির পথ ছেড়ে শান্তি ও সম্প্রীতির উপলব্ধি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান বাংলাদেশ খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় নেতার। সকল প্রতিহিংসা, সকল সহিংসতা, সকল বিদ্বেষ, এগুলো তো বড়দিনের বার্তা নয়। তো আজকে আহ্বান থাকবে, মানুষ শান্তিতে থাকুক, মানুষ মানুষকে শ্রদ্ধা করুক। এবার 24 ডিসেম্বর রাত 8:30টায় গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে শুভ বড়দিনের আনুষ্ঠানিকতা, যা চলবে 25 ডিসেম্বর দুপুর পর্যন্ত। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লিতে আম আদমি পার্টি এএপি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করতে এসে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। এর আগে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার কার্যালয়ে সিবিআই এর তল্লাশির নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন।
কনকনে শীতের মধ্যে উত্তপ্ত দিল্লি নগরী। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এএপির বিক্ষোভরত সমর্থকদের সাথে বুধবার এমন তুমুল সংঘর্ষ বেঁধে যায় দিল্লি পুলিশের। বিক্ষোভকারীদের অর্থমন্ত্রী অরুণ জেটলি বাসভবনের সামনে থেকে সরিয়ে দিতে প্রথমে ব্যারিকেড দেয় দাঙ্গা পুলিশ। পরে ঘেরাওকারীরা ব্যারিকেড টপকাতে শুরু করলে তাদের লক্ষ্য করে ছোড়া হয় জলকামান, পাশাপাশি চলে লাঠিচার্জ। তবে অর্থমন্ত্রী অরুণ জেটলির পদত্যাগের দাবি থেকে সরে আসেনি আম আদমি সমর্থকরা। অরবিন্দ কেজরিওয়াল ও 5 এএপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা করায় জেটলির উপর চরম ক্ষুব্ধ এএপি সমর্থকরা। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বিনা অনুমতিতে তার কার্যালয়ে তল্লাশি চালানোর কড়া সমালোচনা করেন। দাবি তোলেন এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমতা ছাড়তে হবে নরেন্দ্র মোদীকে। 6 দিন ধরে আমার দলের নেতা রাজেন্দ্র কুমারকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। 14টি জায়গায় চালিয়েছে তল্লাশি অভিযান, কিন্তু আমাকে একটু বলবেন এতে কি লাভ হলো আপনাদের? এমন কি তথ্য পেলেন আপনারা? আমি এই অকারণ হয়রানির জন্য প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। তিনি অরুণ জেটলিকে বাঁচাতে এসব করেছেন। কেজরিওয়ালের অভিযোগ, অরুণ জেটলির কার্যকালে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনে ঘটা দুর্নীতির নথিপত্র হাতিয়ে নিতেই তার অফিসে হানা দেয় সিবিআই। এই বক্তব্যের পর কেজরিওয়াল ছাড়াও এএপির নেতা কুমার বিশ্বাস, আশুতোষ, সঞ্জয় সিং, রাঘব চাদ্রা ও দীপক বাজপেয়ীর বিরুদ্ধে 10 কোটি রুপির মানহানির মামলা করেন অরুণ জেটলি। এরই মধ্যে দিল্লি হাইকোর্ট মানহানি মামলার ব্যাপারে এই 6 জনকে তাদের বক্তব্য পেশ করার জন্য আদেশ দিয়েছেন। সাথে অরুণ জেটলির বিরুদ্ধে আনা অভিযোগের নথিপত্র দাখিল করতে বলেছেন আদালত। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। সাফ সুজুকি কাপের খবর। শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ সুজুকি কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে নেপাল ও শ্রীলঙ্কা। সাফের গেল আসরে দুর্দান্ত পারফর্ম করেও শিরোপা জিততে পারেনি স্বাগতিক নেপাল। কিন্তু ম্যাচ ফিক্সিং ও ইনজুরির কারণে সেই দলের অনেক সদস্যই এবার দলে নেই। কেরালা ত্রিবান্দ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে নেপাল। 11 মিনিটে গোলের দারুণ একটি সুযোগ পেয়ে যায় তারা, কিন্তু মিডফিল্ডার রোহিত চান্দের দারুণ হেড দৃঢ়তার সঙ্গে রুখে দেন লঙ্কান গোলরক্ষক সুজান পেরেরা। এরপর ব্যবধান করতে বরাবরই লঙ্কান রক্ষণদুর্গ ঢোকার চেষ্টা করেছে নেপাল, কিন্তু তা ভালোই সামাল দিচ্ছেন শ্রীলঙ্কার ডিফেন্ডাররা। এখন পর্যন্ত তাই গোল বঞ্চিত আছে দুদল। Nepal and Sri Lanka both in their 11th SAF Cup appearance. Nepal's best performances, they've been semi-finalists on 4 occasions, 1995 in Colombo. সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে নালিশ করল বিএনপি। হীনমন্যতার পরিচয় দিয়েছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। অর্থনীতির বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার ঘোষণা। দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পরামর্শক বিদেশিরাই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি সম্পৃক্ততায় পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা ফারিনা আরশাদকে প্রত্যাহার। আবারও পরিবর্তন হলো পাঠ্যপুস্তক উৎসবের সময়। 2রা নয়, শুক্রবার হলেও এ বছরও 1 জানুয়ারি উৎসব, জানালেন শিক্ষামন্ত্রী। এবং 2016 সালকে পরিচ্ছন্নতা বছর হিসেবে ঘোষণা ঢাকা দক্ষিণ সিটি মেয়রের। 30 ডিসেম্বরের মধ্যে গাবতলী যানজট মুক্ত করার নির্দেশ উত্তরের মেয়রের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।